পাঞ্জাবকে এত শক্তিশালী অবস্থায় মানে এত ভালো খেলতে আমি কিন্তু বিগত 10 বছর যাবত দেখিনি। সর্বশেষ 2014 সালে কিন্তু তারা ফাইনাল খেলেছিল। 10টি বছরের উপর কেটে গেছে। দেখেন এই বছর কিন্তু শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি সেই সাথে পন্টিং এর কোচিং এর কারণে কিন্তু দলটাকে অনেক স্ট্রং দেখা যাচ্ছে। সেই সাথে প্লেয়ারদের কিন্তু আপনি ছোট করে দেখতে পারবেন না। আপনি যদি দেশি প্লেয়ার দেখেন আর্শদীপ সিং, চাহাল, শ্রেয়াস আয়ার ইন্টারন্যাশনাল ক্যাটাগরি প্লেয়ার। আপনি যদি ফরেন ক্যাটাগরি প্লেয়ার দেখেন মার্কো স্টয়নিস, মার্কো ইয়ানসেন, ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, এছাড়াও অসংখ্য প্লেয়ার রয়েছে যারা যেমন ওমর জাই, তাছাড়াও আরও প্লেয়ার রয়েছে তারাও কিন্তু খুবই ভালো প্লেয়ার। এছাড়াও সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে আপনি যদি আন্ডারকে প্লেয়ারগুলোর দিকে যান, মানে যারা এখনো জাতীয় দলে খেলে নাই, বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ার নেহাল ভেদারা, শশাঙ্ক সিং, প্রফসিমরন সিং, প্রিয়াংশ আয়ার, বিষ্ণু বিনোদ সবাই কিন্তু দুর্দান্ত খেলতেছে ভাই, এমনকি বিজয় কুমার বৈশাখ। এই সকল কারণে কিন্তু পাঞ্জাব দলটা খুবই শক্তিশালী একটা টিম। আপনি অন্যদিকে যদি রাজস্থানের দিকে তাকান, রাজস্থান দলটা কিন্তু সবচেয়ে বড় ভুলটা কোন জায়গায় করছে দেখেন, তারা ছেড়ে দিছে চাহালকে, ছেড়ে দিছে আশ্বিনকে। এর ফলে কি হচ্ছে, তারা কিন্তু দুজন ফরেন ক্যাটাগরি স্পিনার খেলাতেছে, সানাকাকে খেলাইতেছে না সরি ঠিক সানাকে খেলাচ্ছে হাসারাঙ্গাকে। এই অভাব কিন্তু পূরণ করতে তারা পারতেছে না। অন্যদিকে ক্যাপ্টেন্সির যে একটা অভাব দেখেন, রায়ান পরাগ কি করছে, 4টা খেলা কিন্তু সহজভাবে হারছে। একটা খেলা 2 রান, একটা খেলা 4 রান, একটা খেলা 11 রান, একটা খেলা 1 রান। যদি এই 4টা ম্যাচ তারা জয়লাভ করতে পারতো 8 পয়েন্ট, এখন আছে তাদের 6 পয়েন্ট, 14 পয়েন্ট। তারা কিন্তু অনায়াসে বলতে পারতাম যে রাজস্থান টপ 4 এর জন্য কিন্তু সিলেক্টেড হতে পারতো। এটা কিন্তু ক্যাপ্টেন্সির ছোটখাটো ভুল। যেই খেলা 9 রানে, লাস্ট ওভারে 9 রানের প্রয়োজন, সেই খেলা যদি আপনি 2 রানে হারেন, 8 রানের প্রয়োজন, এই খেলা যদি 1 রানে হারেন, সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু কষ্ট দেয়। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন আজকে খেলা হচ্ছে পাঞ্জাব ভার্সেস রাজস্থান। কে জিতবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাঞ্জাব শিবিরে কিন্তু চিন্তার ভাঁজটা অনেক, বিশেষ করে হচ্ছে ফরেন ক্যাটাগরি প্লেয়ার যদি আপনারা চিন্তা করেন, জশ ইংলিশ WC ফাইনালের জন্য অন্তর্ভুক্ত, মার্কো ইয়ানসেন একই খেলায় অন্তর্ভুক্ত ভিন্ন দেশের জন্য। সুতরাং বুঝতেই পারতেছেন তাদেরকে আমরা পাচ্ছি কিনা বলে আমরা বলতে পারতেছি না। এমনকি যারা নেই, যেমন ম্যাক্সওয়েল ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন, লুকি ফার্গুসন ছিটকে গেছেন। লুকি ফার্গুসনের রিপ্লেসমেন্ট হিসেবে মনে হয় সম্ভবত কাইল জেমিসনকে দলে নেওয়া হয়েছে। দেখা যাক তিনি জাতীয় দলে ঢুকতে পারেন কিনা, জাতীয় দল বলে তিনি প্লেইং ইলেভেনে ঢুকতে পারেন কিনা। এমনকি মার্কাস স্টয়নিস তিনি এখন পর্যন্ত আমরা সঠিকভাবে বলতে পারতেছি না তিনি এসে প্রথম খেলাটি খেলবেন কিনা। এই সকল যে কারণগুলো রয়েছে এই কারণে কিন্তু দলটাকে একটু দুর্বল দেখা যাচ্ছে। সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে মার্কো ইয়ানসেন, যেখানে প্রিমিয়াম বোলার, যেখানে 111 রান ডিফেন্ড করে দিয়েছিল কলকাতার বিপক্ষে। সুতরাং বুঝতেই পারতেছেন পাঞ্জাবের মতো শক্তিশালী দল কিভাবে একটু দুর্বল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু চোখের সামনে হয়ে যাচ্ছে। পাঞ্জাবের সামনে কিন্তু একটা বিরাট সুযোগ ছিল যে তারা এইবার কাপটা জয় পেতে পারে, কারণ 2টা ম্যাচ যদি তারা এখন জয়লাভ করতে পারতো তারা প্লে অফে যেতে পারতো। আর তারা যে পরিমাণ স্ট্রং একটা টিম ছিল, যে পরিমাণ ব্যালেন্স একটা টিম ছিল, যে পরিমাণ তাদের আন্ডারকে প্লেয়ার রয়েছে, আপনি দেখেন প্রফসিমরন সিং এমনকি প্রিয়াংশ আয়ার, কেউ কি চিন্তা করতে পারছে এবারে টুর্নামেন্টে তারা সর্বোচ্চ রান তালিকায় 4 এবং 5 নম্বরে বিলংস করবে। এমনকি ওপেনিং প্লেয়ার হিসেবে তারা সবচেয়ে বেশি সলিড, কেউ কিন্তু চিন্তাও করে নাই। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু আউট অফ দ্য বক্স খেলছে। এমনকি বিশেষ করে আমি আগেও বলেছিলাম পন্টিং এবং শ্রেয়াস আয়ার তাদের কিন্তু বন্ড যে শুরু হয়েছে এটা কিন্তু আজকে শুরু হয়নি। এই বন্ড কিন্তু শুরু হয়েছিল দিল্লি ক্যাপিটালস থেকে, মাঝখানে তারা আবার বিচ্ছেদ হয়ে গেছিল, এখন তারা আবার যুক্ত হয়েছে, তারা কিন্তু দুর্দান্ত খেলতেছে। দেখেন অন্যদিকে রাজস্থান, তাকে নিয়ে কি বলবেন, এক ভুবনেশ্বর বংশের 35 বলে সেঞ্চুরিটি ছাড়া উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স আপনি দেখাতেই পারবেন না। কারণটা কি হচ্ছে, তারা যে ধরনের ম্যাচগুলো হারছে, আমি প্রথমে মেনশন করেছিলাম 2 রান, 4 রান, 11 রান, 1 রান, এভাবে যদি ম্যাচ হারে তাহলে তো টুর্নামেন্ট থেকে তাদের বের হয়ে যাবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। অন্যদিকে দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার এবং খুবই ভালো প্লেয়ার সঞ্জু স্যামসনের ইনজুরি যেন দলটাকে আরও ধাক্কায় ফেলে দিচ্ছে। এবং আরেকটি মজার তথ্য হচ্ছে জাফর আর্চার কিন্তু দলের সাথে যুক্ত হচ্ছেন না। কারণ কি, যদিও তারা ভালো খেলে তারা কিন্তু সামনের দিকে আগাতে পারবে না, যেহেতু তারা অলরেডি দল থেকে ছিটকে গেছে, মানে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এখন তো তাদেরকে প্রেশার দিয়ে লাভ নেই, এ হচ্ছে বড় কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখেন যেভাবে তারা হারছে এবং যে প্লেয়ারগুলোকে তারা ছেড়ে দিচ্ছে, আমি আগেও মেনশন করেছিলাম, তারা যদি দলের সাথে যুক্ত থাকতো, আশ্বিন, চাহালকে যে তারা ছেড়ে দিল, এটা সবচেয়ে বড় বোকামি হয়েছে। দেখেন পাঞ্জাব দলটা কিন্তু চাহালের কারণে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, কারণ তিনি 19তম ওভারে এসে বোলিং করতে পারতেছেন। কাকে বোলিং করতেছেন? তিনি ধোনিকে বোলিং করতেছেন, এবং ধোনিকে তো তিনি আউট করছেন, সাথে আরো 3টে উইকেট নিয়েছেন, মানে 4টে উইকেট নিয়ে ফেলছেন। সুতরাং বুঝতেই পারছেন তার মতো চতুর বোলারকে ছাড়া কিন্তু ভুল হয়ে গেছে। ব্যাঙ্গালোর থেকে অন্তত শিক্ষা নেওয়া উচিত ছিল, যে ব্যাঙ্গালোর তাকে ছেড়ে দিয়ে মানে খুবই হাই হতাশা করতেছে। এই অভাবটা কেন আবার তারা করলো সেটা আমার বোধগম্য না। সেই সাথে ট্রেন্ট বোল্ট দেখেন মুম্বাইয়ের হয়ে তিনি ভালো বোলিং করতেছেন। এমনকি আরেকজন প্লেয়ার হচ্ছে সবচাইতে ভালো প্লেয়ার জস বাটলার। আপনারা যদি গুজরাটের দিকে তাকান, তিনি প্রত্যেকটা ম্যাচে রান করে যাচ্ছেন, মনে হচ্ছে প্রায় 500 কাছাকাছি তারা রান করে ফেলছেন, মনে 500 ক্রসও করতে পারেন, সঠিক নাম্বারটা আমার মনে নাই। সুতরাং বুঝতেই পারতেছেন এমন ধরনের সিদ্ধান্ত যখন নেয় তখন কিন্তু দলের জন্য সেটাই হিতে বিপরীত হয়ে যায়। কারণ একটা দল তখনই ভালো করবে যখন আপনার দলে ইয়ুথ থাকবে,
এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকবে, তাদের কম্বিনেশন যখন একটা দল হবে তখন কিন্তু দলটা বিস্ফোরণ করার একটা সম্ভাবনা থাকে। এটা দেখেন মুম্বাই দলটা দেখেন, পাঞ্জাব দলটাকে দেখেন। সুতরাং এই দলটাকে যদি এরকম অবস্থায় পড়ার কারণ হচ্ছে তারা নিলামে যাওয়ার আগে যে ধরনের প্লেয়ারগুলোকে ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। এখন দেখা যাক এক নজরে যদি আমরা রাজস্থান দলটাকে সাজাই তাহলে কেমন দেখা যায়, চলুন দেখে আসি। 1 নম্বর জয়সওয়াল, 2 নম্বর ভৈরব সূর্যবংশী, 3 নম্বর নীতিশ রানা, 4 নম্বর রিয়ান পরাগ, 5 নম্বর ধ্রুব জোরেল, 6 নম্বর শেরমন হেটমায়ার, 7 নম্বর হাসারাঙ্গা, 8 নম্বর থিকসেনা, 9 নম্বর ফারুকি, 10 নম্বর তুষার দেশপান্ডে, 11 নম্বর আকাশ মাদওয়াল। আমি এখানে কোনো প্রকার ইম্প্যাক্ট প্লেয়ারের নাম ঘোষণা করতেছি না, কারণ কি আপনারা সবাই জানেন 4 থেকে 5 জন প্লেয়ার দেওয়ার সুযোগ রয়েছে। যেহেতু এই দলটি এমনিতে এলিমিনেটেড অবস্থায় রয়েছে, মানে টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছে, এখন তাদের ইচ্ছে অনুযায়ী প্লেয়ার দেখ, সেটা আমাদের মাথা ব্যথা না। এখন কথা হচ্ছে পাঞ্জাব দলটিকে আপনি কিভাবে সাজাবেন, সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে যাচ্ছে। কারণ জশ ইংলিশ খেলবে কিনা সেটা কিন্তু কনফার্ম না, স্টয়নিস খেলবে কিনা সেটা কিন্তু শিওর না। এখন এই দুজন প্লেয়ার কিন্তু খুবই ইম্প্যাক্টফুল প্লেয়ার এবং দলের জন্য খুবই ভাইটাল। হ্যাঁ, আমরা জানি যে মার্কো ইয়ানসেন এই 2টা ম্যাচ খেলবেন, মানে 25 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবেন, এরপরে তিনি খেলবেন না। তখন তিনি খেলবেন না, তখন কিন্তু আরেক চিন্তার বিষয়। বুঝতে পারছেন তো? কারণ তাকে ছাড়া কিন্তু বোলিং অ্যাটাকটাই পূর্ণ হচ্ছে না। তিনি কিন্তু ব্যাটাতে রান করতে পারতেছেন, বলাতে রান করতে পারতেছেন, কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসেবে লুকি ফার্গুসনের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কাইল জেমিসনকে নিয়েছে। আমার মনে হচ্ছে কাইল জেমিসন যখন দলে ঢুকবে হয়তোবা তিনি নতুন বলটা হাতে নিবে। এখন দেখা যাচ্ছে আজকের ম্যাচে কি কাইল জেমিসন খেলে কিনা সেটি কিন্তু একটা চিন্তার বিষয়। চলেন যাই তাদের দলটাকে একটু সাজিয়ে আসে, দেখা যাক কিরকম দেখা যাচ্ছে। 1 নম্বর প্রভসিমরন সিং, 2 নম্বর প্রিয়াঙ্ক আয়ার, 3 নম্বর শ্রেয়াস আয়ার, 4 নম্বর নেহাল বেদরা, 5 নম্বর উমর জাই, 6 নম্বর শশাঙ্ক সিং, 7 নম্বর মার্কো ইয়ানসন, 8 নম্বর কাইল জেমিসন, 9 নম্বর এক্সেল বার্কলেট, 10 নম্বর আশদীপ সিং, 11 নম্বর চাহাল। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আপনি বিষ্ণু বিনোদ, এমনকি বিজয় কুমার বৈশাখকে খেলাতে পারতেছেন, একজন সলিড ব্যাটসম্যান, উইকেট কিপার ব্যাটসম্যান, একজন সলিড বলার। বিষ্ণু বিনোদের কথা কি আপনার মনে আছে? তিনি কিন্তু মুম্বাই হয়ে এক সিজনে মিডল অর্ডারে ভালো খেলেছিলেন। নেহাল ভেদারা এবং বিষ্ণু বিনোদকে কিন্তু আমরা একই সিজনে দেখতে পেয়েছিলাম। সুতরাং বুঝতেই পারতেছেন যদি ব্যাটিংয়ের প্রয়োজন হয়, যদি মনে হয় যে মার্কো স্টয়নিস খেলবে না, বিষ্ণু বিনোদ প্লেয়ারটিকে কিন্তু দলে ঢুকানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তিনি কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। সুতরাং বুঝতেই পারতেছেন অভাব কিন্তু কোনো না কোনো উপায়ে পূরণ হবে। কিন্তু পাঞ্জাবের শিবিরে কিন্তু সবচেয়ে বড় ধাক্কা লেগেছে, দিল্লি শিবিরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে, এমনকি মুম্বাই শিবিরেও ধাক্কা লেগেছে। কিন্তু মুম্বাই হয়তো রিপ্লেসমেন্ট নিয়ে সেটি ওভারকাম করতে পারবে, কারণ তাদের দেশি কোর অনেক বেশি স্ট্রং। হ্যাঁ, পাঞ্জাবেরও অনেক বেশি স্ট্রং, কিন্তু দেখা যাচ্ছে কি যখন মোমেন্টামটি ব্রেক হয়ে যায় সেটা কিন্তু দলের জন্য ভালো না। তারপরে আমি আশা করতেছি যে আজকে পাঞ্জাব রাজস্থানকে হারিয়ে দেবে, কারণ রাজস্থান এমন একটা টিম, এইবারের আসরে সবচেয়ে বেশি যদি কোনো দল মানে আমাকে হতাশ করে থাকে সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থান বরাবরই কিন্তু সবচেয়ে ভালো টিম ছিল, কিন্তু এবার দেখেন তারা যে ধরনের ক্রিকেট খেলছে এটা আনএক্সপেক্টেড। আপনি 9 রানের একটি ম্যাচ, লাস্ট ওভার 9 রানের প্রয়োজন হচ্ছে, সেটি আপনি হেরে যাচ্ছেন। 8 রানের প্রয়োজন হচ্ছে, সেই ম্যাচটি আপনি হেরে যাচ্ছেন। এটা কি কোনোভাবে মানা যায়? কোনোভাবে মানা যাচ্ছে না। এরপরে রায়ান পারাগের ক্যাপ্টেন্সি, এটা টোটালি মানে ছেলে খেলার মতো ক্যাপ্টেন্সি। একটা উদাহরণই আপনাকে দেই। বলারটির নাম হচ্ছে জফরা আর্চার, তিনি বল করেছেন, বেশ ভালো কথা, একজন পেস বলার। তিনি রিভিউ নিতে চাচ্ছেন নো বলের, আম্পায়ার হোয়াইট বল দিয়েছে, তিনি নো বলের আবেদন করতেছেন, মানে নো বলের জন্য রিভিউ নেবেন। তিনি আসেন থার্ড ম্যানে দাঁড়ায়া, রায়ান পারাগের কথা বলতেছি, থার্ড ম্যান থেকে তিনি অ্যালাউ করে দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে তুমি নিতে পারো। তার মানে কি, ক্যাপ্টেন্সি আমি পাইছি ঠিক আছে, মানে কোনো খাম খেলে একটা অবস্থা, তার তো এখান থেকে দৌড়ে আসা উচিত ছিল, এসে তার সাথে কথা বলা উচিত ছিল, মানে কিপারের সাথে কথা বলা উচিত ছিল, বলার সাথে কথা বলা উচিত ছিল, এরপর সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। কিন্তু না, তিনি কি করলেন, থার্ড ম্যান থেকে দাঁড়ায়া তিনি নো বলের সিদ্ধান্তের জন্য তিনি সম্মত দিয়ে দিলেন যে তুমি নিয়ে নাও ভাই, তোমার খুশি তুমি নিয়ে নাও। তার মানে কি, যে সহজভাবে আপনি যে জিনিসটা পেয়ে গেছেন তার কোনো মূল্যায়ন আপনার কাছে নাই। বিদায় নিলাম আজকে আমি অবশ্যই আশাবাদী যে পাঞ্জাব জয়লাভ করবে, রাজস্থানে জয়লাভ করার কোনো দরকার নেই, কারণ তারা জয়লাভ করে আরো টেবিলটাকে নষ্ট করে দিবে ভাই। তো তাকে সমর্থন করার মতো আমি কোনো প্লেয়ার খুঁজে পাচ্ছি না। তবে ভৈরব সূর্যবংশী, তাকে নিয়ে আমার অনেক আশা রয়েছে, কারণ 14 বছর বয়সে একটা প্লেয়ার যখন 35 বলে আইপিএলের মতো মঞ্চে বলারদের তুলনা করে যে সেঞ্চুরি করতে পারে, তার ফিউচার ভালো হবে। এমনকি আরেকটা জিনিস কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এই ছেলে নাকি আবার ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড রয়েছে 10ম শ্রেণী, তিনি নাকি আবার ওই জায়গায় ফেল করে বসে আছেন। এটাও বড় বিষয় না, এটা সত্য কিনা সেই জিনিসটা কিন্তু আমি জানতে পারতেছি না। এখন দেখা যাক, কয়েকদিন পরে আমরা জানতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আজকে আমি আশা করতেছি যেন পাঞ্জাব জয়লাভ করে এবং সামনের দিকে এগিয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।